আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুদাসসির এডুকেয়ার। আপনারা কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজ আমরা ইংরেজি গ্রামারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। আজ আমরা আলোচনা করব ভার্ব নিয়ে। চলুন আমরা ভার্ব কি তা দেখে নেই। ভার্ব ক্রিয়া। ভার্ব এমন একটি শব্দ যা কাজ, ঘটনা বা অবস্থাকে নির্দেশ করে। সহজ কথায় ভার্ব বলতে বোঝায় যেসব শব্দ দ্বারা কাজ করা বোঝায়, যেমন ইট, খাওয়া, রান, দৌড়ানো, স্পিক, কথা বলা ইত্যাদি। এটি বাক্যের মূল ভিত্তি এবং অ্যাকশন ওয়ার্ড হিসেবে কাজ করে, অর্থাৎ কোনো কিছু করাই হচ্ছে ভার্ব। আই ইট রাইস, আমি ভাত খাই। এই জায়গায় এই যে ইট দ্বারা করা হয়েছে, অর্থাৎ ভাত খাওয়ার কাজটা করা হয়েছে, এই জন্য ইট হচ্ছে ভার্ব। শি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। এই রান দ্বারা কি করা হয়েছে? কাজ করা হয়েছে, অর্থাৎ দৌড়ানোর কাজ সংগঠিত হয়েছে, এই জন্য রান হচ্ছে ভার্ব। আই রিড আ বুক, আমি একটি বই পড়ি। আমরা এখন দেখব ইংরেজি বাক্যে ভার্ব কোথায় থাকে এবং বাংলা বাক্যে ভার্বটা কোথায় থাকে, এটা আমরা দেখার চেষ্টা করব। অর্থাৎ বাংলা বাক্যে কোন স্থানে বসে এবং ইংরেজি বাক্যে কোন স্থানে বসে। ইংরেজি বাক্যে প্রথমে বসে সাবজেক্ট, তারপরে বসে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন। আমরা আই রিড আ বুক, আমি একটি বই পড়ি। এই জায়গায় কি করা হয়েছে? আই এই সাবজেক্ট বা দেওয়া হয়েছে, তারপরে সাবজেক্টের ঠিক পরে কি ভার্ব দেওয়া হয়েছে, তারপরে অবজেক্ট বুক আছে, এক্সটেনশন এই বাক্যে নাই, তবে অন্য কোনো বাক্য থাকবে। এখন বাংলা বাক্যে দেখি কি হয়। বাংলা বাক্যে প্রথমে বসে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন, তারপরে ভার্ব। আমি বই পড়ি, আমি পরেই কি অবজেক্ট আছে, অর্থাৎ আমি যে কর্মটা, সাবজেক্ট যে কর্মটা করে ওইটা থাকে, তারপরে এক্সটেনশন, লাস্টে গিয়ে ভার্ব। অর্থাৎ বাংলা বাক্যে একেবারে শেষে গিয়ে ভার্ব থাকে, আর ইংরেজি বাক্যে ভার্ব থাকে সাবজেক্টের পরে। ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যথা ফাইনাইট ভার্ব সমাপিকা ক্রিয়া, নন ফাইনাইট ভার্ব অসমাপিকা ক্রিয়া। ফাইনাইট ভার্ব সমাপিকা ক্রিয়া যে ক্রিয়া দ্বারা কোনো বক্তব্য সম্পূর্ণরূপে প্রকাশিত হয় এবং নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী তার রূপগত পরিবর্তন হয়, তাকে ফাইনাইট ভার্ব বলে। অর্থাৎ ফাইনাইট ভার্ব হইতে হলে অবশ্যই কি এর বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে এবং নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। আই রাইট আ লেটার, আমি একটি চিঠি লিখি। দে উইল রাইট আ লেটার, তারা একটি চিঠি লিখবে। এই জায়গায় টেন্স গতভাবে কিন্তু পরিবর্তন হয়েছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই জায়গায় কি সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে, এই জায়গায় বসছে উইলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, অর্থাৎ টেন্স গতভাবে এটা কি ভার্বের পরিবর্তন হয়। আবার দেখলাম আই এম রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখছি, অর্থাৎ এই জায়গায় চলমান অবস্থা বোঝাইছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ আমরা দেখলাম যে টেন্স গতভাবে প্রথমে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ রুট ফর্ম বসছে, তারপরে আমরা পরেরটা দেখলাম ফিউচার ইনডিফিনিট টেন্স, উইলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে, তারপরে এটা আমরা দেখলাম অক্সিলিয়ারি ভার্বের পরে অর্থাৎ এম এর পরে বি1 এর সাথে আইএনজি যোগ হয়েছে। অর্থাৎ এইগুলো কি টেন্স গতভাবে ভার্বের পরিবর্তন হয় এবং কি এটা পার্সন ভেদেও ভার্বের পরিবর্তন হয়। পার্সন ভেদে ভার্বের পরিবর্তন কিভাবে? আগেরটা কিন্তু আমি লিখছি আই রাইট আ লেটার, আমি একটি চিঠি লিখি, কিন্তু এটা ফার্স্ট পার্সন হওয়াতে এর ভার্বের সাথে কোনো এস বা এস যোগ হয়নি। আর এই জায়গায় কি থার্ড পার্সন হওয়াতে ভার্বের সাথে কিন্তু এস যোগ হয়েছে। অর্থাৎ একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তা ভার্বের শেষে এস বাই এস যোগ হয়। তাহলে আমরা দেখলাম পার্সন ভেদেও কি হয়, পরিবর্তন হয় এবং নাম্বার ভেদেও পরিবর্তন হয়, অর্থাৎ সিঙ্গুলার নাম্বারে একরকম, প্লুরাল নাম্বারে আরেক রকম হয়। হি রোট আ লেটার, সে একটি চিঠি লিখেছিল, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে বসছে রোট। অর্থাৎ আমরা দেখলাম যে ফাইনাইট ভার্ব নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। নন ফাইনাইট ভার্ব অসমাপিকা ক্রিয়া। নন ফাইনাইট ভার্ব কি? আমরা দেখি যে ভার্ব দ্বারা কোনো বক্তব্য সম্পূর্ণরূপে প্রকাশিত হয় না এবং নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী তার রূপগত পরিবর্তন হয় না, তাকে নন ফাইনাইট ভার্ব বলে। তাহলে আমরা দেখলাম ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব একেবারে বিপরীতধর্মী। অর্থাৎ ফাইনাইট ভার্ব হইতে হলে কি করতে হবে? বক্তব্য সম্পূর্ণরূপে প্রকাশিত হতে হবে এবং নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। কিন্তু নন ফাইনাইট ভার্বে
নাম্বার, পার্সন ও জেন্ডার ভেদেও পরিবর্তন হবে না এবং সে কি করতে পারে না, সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। তাহলে আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি। যেমন আই টু রিড, আমি পড়তে। আমি পড়তে কি আসলে কি এই টু রিড দ্বারা কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ পায়নি। কিন্তু যদি এটা আমি এইভাবে লিখি, সম্পূর্ণ অর্থ প্রকাশ পাওয়ার জন্য কি করতে হবে, অন্য ভার্বের সাহায্য নিতে হবে। আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই। ওই জায়গায় কিন্তু বলা হয়েছিল আই টু রিড, আমি পড়তে। আমি পড়তে কি, আমি পড়তে চাই। আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই। তাহলে এই যে টু রিড, এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্ব কি করতে পারে না, সে একা সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারে না। অর্থ প্রকাশের জন্য অন্য ভার্বের কি সাহায্যের প্রয়োজন হয়। এবং নাম্বার, পার্সন, জেন্ডার ভেদে আর পরিবর্তন হয় না। সুইমিং ইজ গুড ফর হেলথ, এই সুইমিং দ্য নন ফাইনাইট ভার্ব। সাঁতার কাটা একটা উত্তম ব্যায়াম। হি ইজ রাইটিং আ লেটার, সে একটি চিঠি লিখছে। এই যে রাইটিং, এই রাইটিং ভার্বটাও কিন্তু নন ফাইনাইট ভার্ব, এটা পার্টিসিপল হিসেবে বলছে। আমরা এরপরে নন ফাইনাইট ভার্বের কয় প্রকার এটা আমরা দেখব। হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক হি হ্যাড ব্রেকফাস্ট, কাজটি শেষ করে সে সকালের নাস্তা করলো। অর্থাৎ এই জায়গায় কাজটি শেষ করে, কাজটি শেষ করে কি, এটার দ্বারাও কিন্তু বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশিত হয়নি। অর্থাৎ এটাও কি নন ফাইনাইট ভার্ব। দি লেটার ইজ রিটেন বাই মি, এই জায়গায় রিটেন নন ফাইনাইট ভার্ব। এখন আমরা দেখব নন ফাইনাইট ভার্ব কয় প্রকার। নন ফাইনাইট ভার্ব 3 প্রকার মূলত, ইনফিনিটিভ, জিরান্ট এবং পার্টিসিপল। আমরা এখন ইনফিনিটিভ নিয়ে আলোচনা করে দেখি। ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ হলো টু প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব, অর্থাৎ ভার্বের বেস ফর্মের আগে, অর্থাৎ ভার্বের রুট ফর্মের আগে টু বসে। টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যখন বেস ফর্ম যখন বসে তখন এটা ইনফিনিটিভ হয়। আর ইনফিনিটিভে এরকম অর্থ প্রকাশ করে খেতে টু ইট, যেতে টু গো, করতে টু ডু অর্থ প্রকাশ করে। অর্থাৎ বাংলা ক্রিয়ার পড়তে থাকলেই মূলত ইনফিনিটিভ বসে, করতে, যেতে, খেতে, নাচতে এরকম অর্থ প্রকাশ করে। এটি বাক্যের উদ্দেশ্য বা কারণ প্রকাশ করতে ব্যবহৃত হয়। হি ওয়ান্টস টু গো হোম, সে বাড়ি যেতে চায়। সে বাড়ি যেতে চায়। টু গো, যেতে, যেতে অর্থ প্রকাশ করছে, তে আছে। তারপরে দেখা যায় দে ওয়ান্ট টু ইট রাইস, তারা ভাত খেতে চায়। খেতে, খেতে অর্থ প্রকাশ করেছে। টু ইট রাইস, ভাত খেতে। ভাত খেতে কি? ভাত খেতে চায়। চায় কথাটা আনা, ওয়ানটা আনার আগ পর্যন্ত কিন্তু সে অর্থ প্রকাশ করতে পারেনি। আই ওয়েন্ট টু মার্কেট, আমি মার্কেটে গেলাম। টু বাই আ পেন, কলম কিনতে। কলম কিনতে কি? এখন যতক্ষণ পর্যন্ত ওয়েন্ট বারটা না আনলাম ততক্ষণ পর্যন্ত কিন্তু এর বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারলো না। যখন আমি এই বাক্যটাকে এইভাবে লিখলাম, আই ওয়েন্ট টু মার্কেট টু বাই আ পেন, আমি মার্কেটে গেলাম, বাজারে গেলাম কলম কিনতে, অর্থাৎ আমি কলম কিনতে বাজারে গেলাম, তখন বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশিত হলো। এখানে টু গো, টু ইট, টু বাই দ্বারা কি করছে? ইনফিনিটিভ বোঝানো হয়েছে। অর্থাৎ এই টু গো দ্বারাও কিন্তু বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশিত হয়নি। টু ইট দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়নি। টু বাই দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়নি। বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ করতে অন্য ভার্বের সাহায্যের প্রয়োজন হয়েছে। এবং এই ভার্বগুলি মূলত কি? মূলত ইনফিনিটিভ, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে যখন টু বসে তখন এটা ইনফিনিটিভ হিসেবে কাজ করে। জিরান্ট, জিরান্ট কি দেখি? জিরান্ট হলো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যদি আইএনজি যুক্ত হয় এবং যা বাক্যে নাউনের মতো কাজ করে, বাক্যে বসে তখন নাউনের মতো কাজ করলে তখন এটা জিরান্ট। অর্থাৎ জিরান্ট হইতে হলে বেস ফর্মের সাথে আইএনজি যোগ হবে এবং নাউনের মতো কাজ করতে হবে। খালি শুধু আইএনজি যোগ হইলে যে এটা জিরান্ট এরকম না, এটা যদি নাউনের মতো কাজ করে তখন এটা জিরান্ট হিসাবে পরিগণিত হবে। ওয়াকিং ইজ গুড ফর হেলথ, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। এই ওয়াকিংটা জিরান্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। কিভাবে বুঝলাম? কারণ ভার্বের প্রেজেন্ট ফর্ম বা জিরান্ট হতে হলে দুইটা শর্ত, এক হলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে এবং আরেকটা হচ্ছে এটা নাউন হিসেবে কাজ করতে হবে। তাহলে এই ওয়াকিংটা নাউন হিসেবে কাজ করছে কারণ এটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে পড়ছে। তাহলে ওয়াকিং হলো জিরান্ট, যা এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে।
এখন আমরা পার্টিসিপল নিয়ে আলোচনা করব। পার্টিসিপল মূলত তিন প্রকার, যথা প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয় এবং যা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। জিরান্ট আর পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে পার্থক্য হচ্ছে, জিরান্ট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবে, কিন্তু এটা নাউন হিসাবে অর্থাৎ নাউনের মতো কাজ করবে। প্রেজেন্ট পার্টিসিপল হলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবে, বাট এটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হবে, অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, তখন এটা প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে ব্যবহৃত হবে। দি সিঙ্গিং বার্ড ইজ বিউটিফুল, গানের পাখিটি সুন্দর। এখন এই বার্ডকে সিঙ্গিং দ্বারা কোয়ালিফাই করা হয়েছে, এজন্য এটা কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। এবং এইটা বার্ড ছিল, সিং বার্ড, এই বার্ডের সাথে যেহেতু আইএনজি যোগ করা হয়েছে এবং এটা যেহেতু নাউনকে কোয়ালিফাই করেছে, সেহেতু এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত যে ভার্বটা, এই ভার্বটা যখন কোনো নাউনকে কোয়ালিফাই করে তখন এটা অবশ্যই এটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। এটা কি হিসেবে পরিচিত হয়? এটা পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে পরিচিত হয়। এখানে সিঙ্গিং প্রেজেন্ট পার্টিসিপল যা অ্যাডজেক্টিভ হিসাবে বার্ডকে মডিফাই করেছে। পাস্ট পার্টিসিপল ভার্বের থার্ড ফর্ম যা অ্যাডজেক্টিভ অথবা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। ভার্বের থার্ড ফর্ম প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপল যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা এটা মূলত কি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় অথবা ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন দি ব্রোকেন গ্লাস, ভাঙ্গা গ্লাসটি ইজ অন দ্য টেবিল, টেবিলের উপর ভাঙ্গা গ্লাসটি। এই যে গ্লাসকে কোয়ালিফাই করেছে, অর্থাৎ এটা কি অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে। এবং এটা যেহেতু অ্যাডজেক্টিভের মতো কাজ করছে ঠিক আছে, কিন্তু এটা যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই জন্য এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, এটা পাস্ট পার্টিসিপল এবং এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। যদি এটা আইএনজি যুক্ত হতো তখন এটা প্রেজেন্ট পার্টিসিপল হতো। এখানে ব্রোকেন হলো পাস্ট পার্টিসিপল যা গ্লাসকে মডিফাই করেছে। পারফেক্ট পার্টিসিপল এমন একটি ক্রিয়ার রূপ যা অতীতকালের একটি ক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আরেকটি ক্রিয়া সংঘটিত হওয়ার বিষয়টি নির্দেশ করে। অর্থাৎ অতীতকালে দুইটা কাজ হয়, এর মধ্যে একটা কাজ আগে সংঘটিত হওয়ার সময়টা মূলত নির্দেশ করে। এটি সাধারণত হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল ব্যবহার করে গঠিত হয়। এটি দুইটি কাজের ক্রম বা সময়ের পার্থক্য বোঝাতে ব্যবহার করে। উদাহরণ, হ্যাভিং ইটেন ব্রেকফাস্ট, সকালের নাস্তা করে বা সকালের নাস্তা শেষ করার পরে সি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গেল। তাহলে দেখা গেল অতীতকালে দুইটা কাজ হয়েছিল, একটা হলো সকালের নাস্তা শেষ করা, আরেকটা হলো বাজারে যাওয়া। তাহলে পার্টিসিপল যেটা পারফেক্ট পার্টিসিপলের অংশটা, এই অংশটুকু আগে সংঘটিত হয়, পরে যে অংশটুকু পরে সংঘটিত হয়। এখানে হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল ব্যবহার করে প্রথম কাজটি সম্পূর্ণ করার পর দ্বিতীয় কাজটি সংঘটিত হয়েছে তা বোঝানো হয়। শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ক্লাসটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অত সুন্দরভাবে বুঝে গেছেন ফাইনাইট ভার্ব কি, নন ফাইনাইট ভার্ব কি, এবং নন ফাইনাইট ভার্বের ইনফিনিটিভ, জিরান্ট এবং পার্টিসিপল। পার্টিসিপল আবার তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। এবং আপনারা এটাও বুঝে গেছেন যে এই ধরনের ক্লাস আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আপনারা যদি এই ধরনের ক্লাস নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। পরবর্তী ক্লাসে দেখা হবে, এই আশা রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।